আসসালামু আলাইকুম, আমি ফয়সাল শাহী। সবাইকে আবারও স্বাগতম জানাই ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজের এই অষ্টম পর্বে। তো এই পর্বে আমরা অ্যাপিয়ারেন্স ট্যাবটি সম্পর্কে জানব। খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাব, আশা করি আপনারা ভালোভাবে এই ভিডিওটি ফলো করবেন। তো যথারীতি আমি সাইটে লগ ইন করা অবস্থায় আছে, আপনারা জ্যাম প্যাকেজটি চালু রেখে সাইটে লগ ইন করে নেবেন। তো লগ ইন করা অবস্থায় আমরা অ্যাপিয়ারেন্স ট্যাবে চলে যাচ্ছি। তো এখানে দেখবেন যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, এডিটর এগুলো রয়েছে। আমরা শুরুতে দেখব যে এই থিমস সাবমেনুটির কাজ কি। এখানে আমাদের সাইটটা যদি আমরা দেখি, এটি কালো একটি ডার্ক থিম, 2014 সালের ডিফল্ট থিম এটি। তো এখানে আমাদের সাইটে ডিফল্টভাবে তিনটি থিম রয়েছে, 2012, 2013, 2014। তো আমরা যদি চাই যে এই থিমটি আমরা ব্যবহার করব না, আমরা 2013 থিমটি ব্যবহার করব, তো আমরা থিম ডিটেলসে ক্লিক করে থিম সম্পর্কে কিছুটা আইডিয়া নিতে পারি। এই থিমটি এমন, থিমের ডিটেল হচ্ছে এই, ওয়ার্ডপ্রেস টিম এটি ডেভেলপ করেছে এবং থিমটির যে ট্যাগগুলো রয়েছে আমরা এটি দেখতে পারি। আমরা চাইলে লাইভ প্রিভিউ এই বাটনে ক্লিক করে দেখতে পারি বা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করতে পারি, তাহলে আমাদের থিমটি সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা এই থিমটি অ্যাক্টিভেট করছি। তো এই থিমটি অ্যাক্টিভেট হয়ে গেছে, আগে ছিল আমাদের 2014, এখন হচ্ছে 2013। আমরা যদি এবার আমাদের সাইটটা রিলোড করি, তো আমরা দেখব আমাদের সাইটের অবয়ব অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, অন্য একটি লুক পেয়েছে সাইটের পোস্টগুলো অন্যভাবে দেখাচ্ছে। এই হচ্ছে থিমের ব্যবহার। আপনি নিমেষে এক ক্লিকে আমি সাইটের স্টাইলে চেঞ্জ করে ফেলেছি। তো আমরা চাইলে 2012 থিমটিও এক ক্লিকে অ্যাক্টিভেট করতে পারি। তো আপনার মনে হলো যে না, 2012 থিমটি আমার দরকার নেই, আমার ভালো লাগছে না, আপনি চাইলে এটি এই ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। তো আপনার ডিফল্টভাবে তিনটি থিম দেওয়া থাকবে, কিন্তু আপনি যদি আরও থিম চান, ওয়ার্ডপ্রেস সাইটের এই থিমস ডিরেক্টরি দেখতে পারেন। অনেক অনেক থিম রয়েছে, আপনি যে থিমটি পছন্দ হয় সেটি আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখানে থিমটি প্রিভিউ দেখতে পারেন, ক্লিক করে প্রিভিউ, এখানে প্রিভিউ বাটনে ক্লিক করলে আপনি থিমটি দেখতে পাবেন। আমি একটি থিম চয়েস করে রেখেছি 2010 নামে। আপনি চাইলে যে কোনো থিম ডাউনলোড করে নিতে পারেন, কাজটা সম্পূর্ণই একই। এই থিমটি হবে এমন। তো আমরা এই থিমটি চাচ্ছি না, আমরা 2010 নামে এই থিমটি চাচ্ছি, এটাই আমরা প্রিভিউ দেখি। আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে থিমটি ডাউনলোড করে নিতে পারবেন। এই থিমটির প্রিভিউ হচ্ছে এমন, একদম বেসিক। সাইট লোড টাইম ফাস্ট হবে এই থিমটি ব্যবহার করলে। তো এটি কিছুক্ষণ আগে আমি ডাউনলোড করে রেখেছি, আমার ডেস্কটপে রয়েছে 2010 এই থিমটির লেটেস্ট ভার্সন। তো আমি দেখাবো কিভাবে এই থিমটি ইনস্টল করা যায় সাইটে। তো আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এখানে ফিচার যে থিমগুলি রয়েছে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে, এগুলো দেখাবে। আপনি যে কোনো থিম ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন বা ডিটেলস বা প্রিভিউ দেখতে পারেন। তা আমরা থিম এখান থেকে ইনস্টল করব না, আমরা একটি থিম আপলোড করব। ফাইলটি সিলেক্ট করে দিবেন, এটি ডেস্কটপে 2010 ইনস্টল নাও। তো থিমটি আপলোড হয়ে গিয়েছে আপনার সাইটে। আপনি চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন বা থিম মেনুতে ফিরে যেতে পারেন। আমি এটি অ্যাক্টিভ করে নিচ্ছি। তো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা যদি সাইটটি এখন রিফ্রেশ করি, দেখবেন সাইটটি অন্যরকম হয়ে গেছে। 2010 থিমের লেআউট চলে এসেছে, খুব সুন্দর। এই হচ্ছে থিমের ব্যবহার। আপনি চাইলে যদি এখন মনে হচ্ছে যে না, 2010 থিমটি আসলেই ভালো লাগছে না আমার, আমি আসলে 2014-এ ফিরে যেতে চাই, আপনি 2014-এ আবার ক্লিক করতে পারেন। চাইলে আপনি এই থিমটি ডিলিটও করে দিতে পারেন, এটি আপনার উপর। তো আমরা থিম সম্পর্কে মোটামুটি জেনে গেলাম। আমরা কাস্টমাইজে ক্লিক করে দেখব এটার কাজ কি।
কাস্টমাইজ হচ্ছে থিমের লাইভ প্রিভিউ চেঞ্জ করা। এই আমি দেখাই যদি আপনাকে, এই যে আমাদের সাইটের উপরে যে ট্যাগ লাইন bdtechzone.blog, এইটা চেঞ্জ করে যদি আমরা bdtechzone.com দিতে চাই, আমরা লাইভ প্রিভিউতে সব কিছু চেঞ্জ করতে পারবো। জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট থেকে যদি জাস্ট ANOTHR এটি দিয়ে দিতে পারি আমরা, বা কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। সাইট কালার আমরা সাদা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি এই ফ্ল্যাট কালারটা দিই, হেডার মেনুর জায়গায় আমরা হেডের মেনু বসাতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি। এগুলো ফিচার, কন্টেন্ট, উইজেট, এগুলো আপনি বিভিন্ন সেভ করতে পারেন। সর্বশেষ সেভ বাটনে ক্লিক করবেন, ক্লোজ দিলে আপনার আগের মেনুতে চলে আসবেন। তো এখানে দেখা যাচ্ছে যে bdtechzone.blog, আমরা যদি সাইটটি আবার রিফ্রেশ করি দেখবেন bdtechzone.com নামে চলে এসেছে। তো এটি হচ্ছে কাস্টমাইজ, আমি খুব সংক্ষেপে দেখালাম। কাস্টমাইজ হচ্ছে লাইভ প্রিভিউতে থেকে সাইটকে বিভিন্ন কাস্টমাইজ করা লাইভ প্রিভিউতে থেকে। তো আমরা এবার উইজেটের কাজ দেখব, খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখছি যে আমাদের সাইটে বিভিন্ন পোস্ট আসছে, কিন্তু এই বাম পাশে বিভিন্ন উইজেট দেখাচ্ছে। এখানে সার্চ করতে পারবো, এখানে সাইটের নাম, আর এখানে যে রিসেন্ট কমেন্ট বা আর্কাইভ বা ক্যাটাগরি বা সাইটের ম্যাটা, এগুলো। তো আমরা দেখছি যে এখানে এই সার্চ, এটি হচ্ছে সাইটের, আমাদের সাইটে মূলত 3টি উইজেট এরিয়া রয়েছে। একটি প্রাইমারি সাইড বার, একটি ফুটার উইজেট এরিয়া, একটি কন্টেন্ট সাইড বার। তো আমরা এখানে প্রাইমারিতে রয়েছে রিসেন্ট পোস্ট, উপরে সার্চ বাটন। আমরা যদি চাই যে না, আমাদের সার্চ বাটনটি দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিতে পারি, সাইট রিলোড করতে পারি, দেখবেন যে সার্চ বাটনটি চলে গিয়েছে। তো এইভাবে আমরা সাইটের ক্যাটাগরি, আর্কাইভ, রিসেন্ট পোস্ট থাকুক, এই 3টা রাখলাম। এবার যদি আমরা সাইট আবার রিফ্রেশ করি, সাইটে উইজেট কমে গেল। এবার আমরা চাই যে সাইটে যে আমরা ট্যাগগুলা ব্যবহার করেছিলাম, এই ট্যাগগুলা দেখা যাবে ফুটার এরিয়াতে। আমরা ফুটার এরিয়াতে ট্যাগ ক্লাউডটি ড্রাগ করে এখানে রাখলাম, এখানে দেখলাম মাই ট্যাগ এবং সেভ করে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি সাইট, এবার আমরা দেখব সাইটে একদম নিচে মাই ট্যাগ নামে একটি উইজেট সেট হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে আরও অনেকগুলো ট্যাগ দিতে পারেন, যে আর্কাইভ উইজেটটি এনে দিতে পারেন, ম্যাটাও দিতে পারেন এখানে। খুবই সিম্পল আসলে উইজেটটি কাজ করা। এখানে বিভিন্ন ধরনের উইজেট আছে, আর্কাইভ, ক্যালেন্ডার, ক্যাটাগরি, কাস্টম মেনু, পেজ, রিসেন্ট কমেন্ট, পোস্ট, সার্চ, ট্যাক্স ফিল্ড। ট্যাক্স ফিল্ডটা দিয়ে আপনি কোনো ট্যাক্স জুড়ে দিতে পারেন। খুব সহজ আসলে এগুলো ব্যবহার করা। আমরা এবার একটি কন্টেন্টে গিয়ে দেখি, আমরা যদি কন্টেন্টে গিয়ে মেটা সেকশনটি আনি এবং আবার রিফ্রেশ করি, তো আমরা এখানে মেটা সেকশন দেখতে পাবো। এটি আসলে ভিন্ন কিছু না, মোটামুটি উইজেট সম্পর্কে আমরা জেনে গেলেন কীভাবে উইজেট কাজ করে। তো আপনি চাইলে যে কোনো উইজেট ভালো না লাগলে আপনি ডিলিট করে দিতে পারেন। বেশি উইজেট রাখা আসলে ঠিক না, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো রাখবেন, বেশি উইজেট রাখবেন না, সাইট লোড টাইম স্লো হয়ে যেতে পারে। তো আমরা উইজেট দেখলাম, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ মেনু এটি সম্পর্কে জানব। তো মেনু হচ্ছে গিয়ে, মেনু কি আসলে এটা আমাদের জানা দরকার। যে এই উপরে স্যাম্পল পেজ আমাদের সম্পর্কে, এটি হচ্ছে 2টি মেনু সাইটের। আমরা যদি বিভিন্ন সাইট দেখি, wordpress.org, এই সাইটটির এই উপরে কয়েকটি মেনু রয়েছে, শোকেস, থিমস, প্লাগইন, মোবাইল সাপোর্ট, গেট ইনভলভড,
অ্যাবাউট ব্লগ হোস্টিং। তো আমরা চাই যে এইভাবে কয়েকটা মেনু করব, আমরা একটি মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট হয়ে গেলে আমরা এই মেনুর ভিতর বিভিন্ন মেনু তৈরি করব। আমরা চাইলে লিংক দিয়েও মেনু তৈরি করতে পারি। লিংক মেনু 1 একটি মেনু হলো। আমরা চাইলে মেনু 2 এখানে লিংক হিসাবে তৈরি করতে পারি। আমরা চাইলে যদি কোনো ক্যাটাগরি ব্লগ ক্যাটাগরিকে মেনু হিসাবে যুক্ত করতে চাই, যুক্ত করে দিতে পারবো। আমরা যদি চাই ওয়ার্ডপ্রেসটাকেও মেনু হিসাবে যুক্ত করব, তারপরে আমরা যদি কোনো পেজ স্যাম্পল পেজটিকে মেনু হিসাবে যুক্ত করতে চাই তাও সম্ভব। তো যখন মেনুটি তৈরি হয়ে যাবে তখন আপনি সেভ মেনুতে ক্লিক করবেন এবং আমরা মেনুটি তৈরি করেছি 1 নামে, মেনুটির নাম হচ্ছে 1। এবার আপনি ম্যানেজ লোকেশন যাবেন, এখানে দেখাচ্ছে যে আমাদের থিম 2টি মেনু সাপোর্ট করে। টপ প্রাইমারি মেনুকে আমরা মেনু 1 দিয়ে দিব এবং সেভ চেঞ্জ দিব। আমরা একটি মেনু সেট করছি। তো আপনি এখন খেয়াল করেন যে এখানে স্যাম্পল পেজ আমাদের সম্পর্কে রয়েছে। আমরা যদি সাইটকে রিফ্রেশ করি, এখন আমরা খুব সুন্দরভাবে আমাদের কাঙ্ক্ষিত মেনুটি দেখতে পাচ্ছি। আমরা এখানে যেভাবে সেট করে দিয়েছিলাম ওই মেনুগুলো চলে এসেছে। এখানে আমরা দিয়েছিলাম মেনু 1 2 ব্লগ ওয়ার্ডপ্রেস স্যাম্পল। আমরা যদি চাই যে না এখানে ওয়ার্ডপ্রেসটি থাকবে না এবং আমরা সেভ মেনু আবার ক্লিক করি, আপডেট করে নিই। এখন যদি আমরা আবার সাইটটি রিফ্রেশ করি, ওয়ার্ডপ্রেস করা হয়েছে চলে গেছে। তো এভাবে আপনি আপনার মেনুগুলো, সাইটের মেনু বিভিন্ন কন্ট্রোল করতে পারেন খুব ইজি। তো আমরা এবার হেডার সেকশনে যাচ্ছি। সাইটের হেডার সেকশন হচ্ছে যে প্রত্যেকটা সাইডের হেডার হচ্ছে এই অংশটুকু আপনি হেডার ধরতে পারেন। হেডারের মধ্যে যা কিছু থাকবে, আমাদের সাইটের হেডার হচ্ছে এই অংশটুকু, মেনু, সার্চ বাটন সহ এই বিডিরেকশন লেখাটি। তো আমরা চাইলে এই হেডারটিকে বিভিন্ন কাস্টমাইজ করতে পারি বিভিন্ন কালার দ্বারা। আমরা চাইলে এই কালারটা দিয়ে দিতে পারি বা এই কালার। আর হেডারে ইমেজ সেট করে দিতে পারি, চাইলে যে কোনো ইমেজ। আর আমরা যদি এই কালারটা সিলেক্ট করি, সেভ চেঞ্জে ক্লিক করি, এখন যদি আমরা আবার সাইটটি রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের সাইটের হেডারের এই টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো সিম্পল হেডার। হেডারের বেশি কোনো কাজ নেই। আমরা গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড ট্যাবটি সম্পর্কে দেখব আমরা এবার। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমাদের সাইটের এই ব্যাকগ্রাউন্ড শুরু করছে যে কালো সাদা, পিছনে যা কিছু আছে ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে আমাদের সাইটের ব্যাকগ্রাউন্ডটিকে একদম লাল করে দিতে পারি। লাল সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করতে পারি। তাহলে আমাদের সাইটের কালারটি লালে আধিপত্য দেখা যাবে। এই ব্যাকগ্রাউন্ডে আমরা এখন লাল দেখতে পাচ্ছি। কোনো কিছুতে যদি সাইটের জায়গা না হয় তখন আমরা লাল এই ধরনের দেখতে পাবো। আমরা যদি চাই যে আমাদের কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড আপলোড করে দিব, আমরা সেটাও পারি যে এটা আপলোড করি আমরা। তো আমরা একটি কাস্টম ব্যাকগ্রাউন্ড আপলোড করলাম। এখন যদি আমরা আমাদের সাইটটি আবার রিফ্রেশ করি, দেখবো যে আমাদের সাইটের এই ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা চলে এসেছে। এটি হলো সুন্দর একটি উদাহরণ। আসল কথা হচ্ছে যে আমাদের এই থিমটাতে ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে শো করছে না, এটিতে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ওরা দিয়ে রেখেছে। তো আমরা অন্য একটি থিম অ্যাক্টিভ করি। আমরা যদি 2010টি আবার অ্যাক্টিভ করি এবং ব্যাকগ্রাউন্ডে যাই, তখন আমরা যদি আরেকটি ব্যাকগ্রাউন্ড আপলোড করি তখন আপনারা আসলে পরিবর্তনটা আসলেই খেয়াল করতে পারবেন যে কেমন হয়েছে। এখন আসলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এটি হচ্ছে আমাদের সাইট আর এটি হচ্ছে আমাদের সাইটের ব্যাকগ্রাউন্ড।
তো ব্যাকগ্রাউন্ডকে আপনি বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডটি সেন্টারে থাকবে, ফিক্স অবস্থায় থাকা ভালো, তারপর আপনি সেভ করে দেবেন। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড সাইটের নিচের দিকে যাই, নিচের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু লড়ছে। তো আমি যদি ফিক্স অবস্থায় দিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো আমি সাইটের নিচে গেলেও ব্যাকগ্রাউন্ডটি ফিক্স অবস্থায় রয়েছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। আপনি আগে দেখবেন যে আপনার থিমটিতে ব্যাকগ্রাউন্ড আসলে কিভাবে সাপোর্ট করে। তো আমরা এবার এডিটর অপশানে যাচ্ছি। আসলে এডিটর অপশানটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। এখানে বিভিন্ন কোডিং নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমি বেসিকদেরকে, যারা বেসিক শিখছেন তাদেরকে আসলে এই অ্যাডভান্স লেভেলের কথাবার্তাগুলো বলবো না। আমরা সামনে যে সময় থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমরা সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টাইল সিএসএস। আমাদের সাইটে যতগুলো স্টাইল দেখাচ্ছে, যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা বা এই মেনুগুলো কেমন হবে, এই সব কিছু এই স্টাইল সিএসএস এর মধ্যে দেওয়া আছে। তো আপনি যদি চান যে আপনার সাইটের এই ফুটারে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এই কথাটি পরিবর্তন করবেন, এটা তো আপনি আর গ্রাফিক্যাল ইন্টারফেস দ্বারা করা সম্ভব নয়, আপনাকে কোডিং করতে হবে। তো আপনি ফুটার পিএইচপি এখানে ক্লিক করবেন এবং এখানে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেসের জায়গায় প্রাউডলি পাওয়ার্ড বাই কাশেম দিয়ে দিতে পারেন, অ্যান্ড হাশেম। এটি দিয়ে আপনি যদি সেভ ফাইলে ক্লিক করেন এবং সাইটকে আবারও রিফ্রেশ করেন, এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে প্রাউডলি পাওয়ার্ড বাই কাশেম অ্যান্ড হাশেম। এটি হচ্ছে আসলে কাজ, এটা হচ্ছে কোডিং। এগুলো আর হাতে কলমে করা যাবে না, এগুলো আপনাকে কোড দেখে দেখে কোন কোড কিভাবে ব্যবহার হয়েছে, এখানে সাইট জেনারেটরে কী আছে, আর কাশেম অ্যান্ড হাশেমে ক্লিক করলে বা কোথায় যাবে, এগুলো সম্পর্কে বিভিন্ন, আপনি যদি যে এই কাশেম অ্যান্ড হাশেমে ক্লিক করলে wordpress.org সাইটে না গিয়ে kasem.com-এ নিয়ে যেতে চান, তাহলে আপনি এইখানে এটি চেঞ্জ করে আপডেট ফাইলে দিয়ে দিতে পারেন। তো এই সম্পর্কে আমি আর বেশি কিছু বলছি না, সামনে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন এইটি নিয়ে আলোচনা করব। তো আপনারা মোটামুটি বুঝে গেলেন আসলে অ্যাপিয়ারেন্সটির কাজ কি। তো সামনে আমরা প্লাগইন সম্পর্কে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।